আর এই প্রতিটি দুর্নীতির সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, সব তদন্ত হওয়া প্রয়োজন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে। ভয়ে কাবু ভাইপো বাবু, এরকম কবিতার মতো শোনালেও আসলে কিন্তু এত মজার নয় বিষয়টা। গ্রেপ্তারের ভয়ে ভাইপো বাবু পাচ্ছেন এটা বললে আপনারাও বিশ্বাস করবেন না, কারণ এরকম ভয় পেতে পেতে তার সয়ে গেছে। কিন্তু এখন তার যেটা ভয় সেটা আরও অনেক বেশি মারাত্মক। আপনাদের একটা একটা করে কারণ বলবো এবং বুঝতে পারবেন কেন ভাইপো বাবু লুকিয়ে রয়েছেন। পিসির আঁচলের তলায় কেন ভাইপো বাবু মুখ লুকোচ্ছেন। একসময় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে যা হয়েছিল, এখন ভাইপো বাবুর কণ্ঠস্বর নিয়ে একই পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই প্রতিবেদন অনেকের কাছে পৌঁছে দিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আদালতের যে নির্দেশ, তাতে ভাইপো বাবুকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। দুবার তিনি যাননি, আদালতের নির্দেশ অমান্য করেছেন। মানে আদালতের নির্দেশ ছিল তোমায় গ্রেপ্তার কেউ করতে পারবে না, কিন্তু তোমাকে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু এই তদন্তের জন্য কণ্ঠস্বর জরুরি। কোন তদন্ত এটা? এটা হচ্ছে ভাইপো বাবু যখন নিজেকে বীর মনে করতেন, যখন গাড়ির ওপরে দাঁড়িয়ে হুমকি দিতেন, ওর বাপ তোলাতেন, ওকে মারবো, তার চামড়া গুটিয়ে নেবো, এইসব বুঝিয়ে দিতেন তার কথায়। সেই যে বলেছিলেন না ডিজে বাজবে, ভোটের পরে 4 তারিখ বেলা 12টার পর থেকেই ডিজে বাজবে, কিন্তু 4 তারিখ বেলা 12টার পর থেকেই ভাইপো বাবু লুকিয়ে আছেন। বেরিয়েছেন, একাধবার বেরিয়েছেন। একবার সাহস করে ওই কনভয় ছাড়া সোনারপুরে গিয়ে কি হয়েছিল মনে আছে আপনাদের? দেখুন আপনারা একবার সেই ভিডিওটা, আপনাদের সবাইকার দেখা। আর দেখতে দেখতে শুনুন এই ঘটনাটাই যে দেখছেন, ভাইপো বাবুর ওপরে ডিমের পরে ডিম পড়ছে, হেলমেট পরেও রক্ষা পাচ্ছেন না। সাংবাদিকরা তাকে বাঁচানোর চেষ্টা করছেন কেউ কেউ, কিন্তু মানুষের যে ক্রোধ, যে ক্ষোভ, তার নিজের যে লোকসভা আসন, সেই ডায়মন্ড হারবারের জেলা দক্ষিণ 24 পরগনায় গিয়ে তার যদি এরকম অবস্থা হয়, তাহলে রাজ্যের অন্য কোথায় কি হবে? তাই তো তিনি হাইকোর্টের কাছে দাবি করেছেন আমি কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে পারি, কিন্তু হুজুর আপনি দেখে নিন আমায় যেন কেউ ডিম না ছোড়ে। হ্যাঁ, তার যে আইনজীবী অয়ন ভট্টাচার্য ঠিক এই কথাটাই আদালতে বলেছে। বলছি না ওনার গায়ে আর ডিম ছোড়া উচিত না, ডিমের অসম্মান হচ্ছে। ডিম কত প্রিয়, কত সম্মানীয়, সেই ডিম এইভাবে নষ্ট করা ঠিক নয়। একটা ডিম কত মানুষ রোজ খেতে পায় না, সেই রাজ্যে এরকম করে ডিম টিম ছোড়া উচিত নয়। কিন্তু ডিমের ভয়টা কিন্তু মারাত্মক, ডিমাস্ত্র বা ডিম্বাস্ত্র। ভাইপো বাবু আরো একটা ভয় পাচ্ছেন জানেন, আরো অনেকগুলো ভয় বলবো আমি পরপর। এইসব ভয়গুলো মেলালে আমি যে কথাটা বলেছিলাম একদিন আসবে, সেদিন ইডি সিবিআই নয়, রাজ্য পুলিশ ভাইপো বাবুকে, তখন বাবু নামটা খসে যাবে, এখনই খসে গেছে। আমার না ভালো লাগে বলতে, যেমন গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে জেলে যেতেই হবে। আপনারা লিখে রাখুন, অনেকবার বলেছি, অনেকবার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কেন জানি না কোন কারণে বারবার সেগুলো মিথ্যা হয়ে গেছে, ভাইপো বাবুর সয়ে গেছে। তবে আমি কিছুদিন আগে রাজ্য বিজেপিরই এক নেতা, বড় মাপের নেতা, নাম বলছি না, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এতবার মানুষ চাইছে যে পিসি ভাইপো জেলে কবে যাবে, এর কোনো উত্তর নেই। তখন তিনি আমায় একটা বাংলা প্রবাদ মনে করালেন। প্রবাদটা হচ্ছে দগ্ধে দগ্ধে মারা। এটা অনেক বড় শাস্তি, যে শাস্তিটা পাচ্ছেন দল ভেঙে চৌচির। অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডল যার মাথায় অক্সিজেন কম ঢোকে বলে সার্টিফিকেট দিয়েছিলেন প্রিয় দিদি, সেই অনুব্রত দিদির পাশে নেই। বালু, অরূপ, ববি সবাই চলে গেছে, একা পিসি আর ভাইপো ক্রমশ একা হচ্ছেন। এখন খালি ওই পাশে 2 পয়সার মহুয়া মৈত্র আর
মাঝে মাঝেই নাটক করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া উল্লেখযোগ্য কেউ নেই, কেউ নেই। এই যে শাস্তি এবং এই আস্তে আস্তে দলের প্রতীকটা চলে যাবে, বেগুন চিহ্নে দাঁড়াতে হবে পরের বার। যদি ডায়মন্ড হারবারে পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোকসভায় প্রার্থী হন, তাদের চিহ্ন আলু, বেগুন, পটল, মূলো, সর্ষে, ছোলা, ধামাকুলো এসব কিছু নিয়ে লড়তে হবে, যেগুলো নির্বাচন কমিশনের ওই তালিকায় রয়েছে। নতুন দল, আপনারা দেখুন, এই যে বড় বড় কথা উনি বলেছিলেন, আমার 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 ভাইজির কথা মনে পড়ছে। ছোটবেলা থেকে তাকে যখন দুধ খাওয়ানোর জন্য বলা হতো, দুধ খেয়ে নে, নইলে পুলিশ আসবে, পুলিশকে ধরিয়ে দেওয়া হবে, ও এরকম বীরের মতো বলতো আমি পুলিশকে ভয় পাই না। আর তারপর যখন সত্যি কোনো কারণে কোথাও ও পুলিশ দেখতো, সঙ্গে 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 মানে আমার প্যান্টটা ধরে একদম একদম ঘনিষ্ঠ হয়ে যেত, মা থাকলে মায়ের শাড়ি ধরে। ভাইপো বাবুর অবস্থা হয়েছে ঠিক সেটা। উনি মনে মনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উড়েছিলেন, বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে পিসিকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে পিসি চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ায় চড়ে, না রাঙা ঘোড়া না, আমি যাচ্ছি কনভয়েতে চড়ে। কনভয় নেই, Z+ নিরাপত্তা নেই, ভাইপোবাবু ভয়ে ভয়ে রয়েছেন। দেখুন মানুষের বিপদ কিভাবে আসে একবার দেখুন। এই যে আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়া, তার জন্য এবার আদালত বলে দিয়েছে যে সিআইডি গ্রেফতার করতে পারে, মানে রাজ্য পুলিশ কিন্তু এই তদন্তটা করছে। বলেছে আমরা আর রক্ষা কবচ দেব না, এবার সহযোগিতা না করলে আর রক্ষা কবচ নয়। সেই যে ডিজে সংক্রান্ত মামলা, এটা সিআইডি তদন্ত করছে। এবার তাতেই রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা চেয়েছে যে ওটা অভিষেকেরই কণ্ঠস্বর কিনা প্রমাণ করার জন্য তার কণ্ঠস্বরের নমুনা চাই। এগুলো কিন্তু দগ্ধে মারা। অভিষেক একটা সত্য কথা বলছেন, আমি তো বলেছি, তাহলে আর পরীক্ষা করার কি দরকার? পরীক্ষা করা দরকার এই জন্য জানেন, কালীঘাটের কাকু বলতো না আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, এই কথাটা যিনি গর্ব করে বলতেন তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল, আর তার সাহেবেরও নেওয়া হচ্ছে। কম শাস্তি নাকি? তিহার জেলে থাকার চেয়ে বড় শাস্তি এটা, সেটা হবে, একদিন না একদিন হবেই, আমি ভরসা ছাড়িনি। কিন্তু তার চেয়েও অনেক বড় সাজা, রাজাকে প্রজার পাশাপাশি বসিয়ে দেওয়াটা অনেক বড় সাজা। উনি তো গাড়ির ওপর দাঁড়িয়ে বলেছিলেন না 4 তারিখ দুপুর 12টার পর, তার সাগরেদরা আমাকেও বলেছিল যে 4 মে দুপুর 12টার পর সবুজ আবির গোলা জল খাওয়াবেন, চামড়া গুটিয়ে নেবেন, উল্টো করে ঝোলাবেন। আমি সকলকে জানিয়ে তো কলকাতায় একটা জায়গা ঠিক করে গিয়ে সেদিন বিকেল 4টের সময় দাঁড়িয়েছিলাম। আমাকে হঠাৎ বিজেপি না সত্যি বিজেপি জানি না, তারা এসে তারা আবির মাখাতে চেয়েছিল, নাচানাচি করতে চেয়েছিল, কিন্তু কেউ আসেনি আমাকে সবুজ আবির গোলা জল খাওয়াতে। এখন ভাইপো তাকে তার নির্দেশে যেগুলো হতো, তার যে একটা টিম তৈরি হয়েছিল হুমকি দেওয়ার টিম, সেই হুমকি দেওয়ার টিম তো এই কাজগুলো করত, তারা তো নেই কেউ। এবারে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনাটা দিতে যাওয়ার কথা, তিনি প্রথম দিন গেলেন না, দ্বিতীয়বারও গেলেন না। এইবারে সিআইডি যখন 2 ঘন্টা অপেক্ষা করার পরে আদালতে গেছে, আদালত বলে দিয়েছে যে 18ই জুলাই তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং কণ্ঠস্বরের নমুনা থেকে এই 15ই জুলাই দুপুর 12টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দিতে হবে। এই যে মামলাটা, এটা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে চলছে এবং তিনি বলেছেন কখন দেবেন কণ্ঠস্বরের নমুনা। সব কিছুর একটা সীমা থাকা উচিত, তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। এটাই তো বাবুকে দিনের পর দিন রক্ষা কবচ রক্ষা করেছে, এবার তো সেটা উঠে গেলে তিনি, এবং আদালত এটা শুধু বলেননি, বিচারপতি বলেছেন যে রক্ষা কবচ আমি তুলে নেব, পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মোটা টাকা জরিমানাও করা হবে।
আমি জানি ভাইপোবাবু মানে অভিষেক ব্যানার্জি যতদিন না জেলে যাচ্ছেন আপনাদের মনে শান্তি নেই। গোটা রাজ্যের মানুষ শান্তি চাইছেন, একটা স্বস্তি যে ও গেল। তৃণমূল নেতারাও যারা এখনো কালীঘাটপন্থী, নামগুলো আর বলছি না, তারাও চান একবার ওই বাচাল ছোকরা জেলে যাক, জেলের ভাত খাক। আরো একটা কথা বলে দিই, এই সোমবার থেকে রাজ্যে চালু হচ্ছে গুন্ডা দমন আইন। ট্রেন বাস জ্বালানো, পুলিশকে মারধর এসব অতীত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে নারী সুরক্ষা, পাচার রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেসব তো আছে। কিন্তু এই শামসেরগঞ্জ, ধুলিয়ান, কদিন আগে বারুইপুর যেসব ঘটনা ঘটেছে, বারুইপুরে তো গ্রেপ্তার চলছে। একদিকে যেমন ধর্ষণের বিচার চলছে, মানে গ্রেপ্তার প্রক্রিয়া শেষ হয়েছে, তদন্ত এখনো চলছে, ঠিক তেমন করে বিচারের আওতায় আনা হচ্ছে যারা রেল লাইন উপরে ছিল, যারা পুলিশের গায়ে হাত দিয়েছে, যারা পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। আরে ভাইপোবাবুর ভাষণবাজি আর চলবে না, এটা শুভেন্দু অধিকারী আলাদা করে বলেননি। তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন, ওখানে বলে দিয়েছেন যেখানে কিছু ভাষণবাজি হয়েছে এবার একটু হলেই ব্যবস্থা নেবো। এটা হুমায়ুন কবিরকে শুনিয়ে বলেছেন। উনি বলেন না যে এই করব, জেলে 4700 লোকের জায়গা হয়, আমি তার থেকে বেশি লোক নিয়ে জেলে যাব, তাই হবে। এই রাজ্যে হুমকি কালচার, যেটা মূলত পিসি শুরু করেন, সাংবাদিকদের কথায় কথায় হুমকি এসব চলতো, তারপরে একেবারে সরাসরি পুলিশকে, রাজ্যের মানুষকে, সবাইকে হুমকি দেওয়া শুরু হয়। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও হুমকি দিয়েছেন এই ভাইপো। ওদিকে দলের যা অবস্থা, মানে দলটা কটুকরো তারা নিজেরা বুঝতে পারছে না। আমার এই কৌস্তব বাগচির ওই কথাটা মনে পড়ছে, উনি বলেছিলেন ন্যাড়া হওয়ার সময় যে এই মমতা সরকারের পতন না হলে আমি চুল রাখবো না। এখন তো আর চুল গজাচ্ছে, আর চুল গজানোর আগেই তৃণমূলটা উঠে গেল। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। একটাই অধিকার দেওয়া হয়েছে খুচরো খাজনা খরচ করার জন্য, সেটা কালীঘাটপন্থীরাই করবেন। কিন্তু তাতেও আদালত একেবারে নিয়োগ করে দিয়েছেন যে সই সাবুত সবকিছু মিলিয়ে নেওয়ার জন্য ওখানে লোক থাকবেন। সেখানে বলা হয়েছে যে স্পেশাল অফিসার তিনি পাল্টা স্বাক্ষর করবেন, তবেই টাকা তোলা যাবে, এমনিতেই ফ্রি হওয়া অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না। এই যে বেসরকারি একটা ব্যাংক অ্যাকাউন্টে 440 কোটি 42 লক্ষ টাকা রয়েছে, ঠিক আছে, তিনটে অ্যাকাউন্টে। এই তিনটে অ্যাকাউন্টকে তছরূপ প্রতিরোধ আইন PMML এর 17(1)A ধারায় ফ্রিজ করা হয়েছে, এটা জানিয়ে দিয়েছে ইডি বিবৃতি দিয়ে। এবার আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। একটা দলের 3টি অ্যাকাউন্ট বেসরকারি ব্যাংকে, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 12টা, সেগুলো ফ্রিজও করেছে পুলিশ। সব মিলিয়ে 1000 কোটিরও বেশি। দেখুন, বিজেপি একটা সর্বভারতীয় দল, তার রোজগার বেশি, তাকে টাকা দেওয়ার অনেক লোক, তারপরে তৃণমূল। হ্যাঁ মানছি এই রাজ্যে তাদের প্রচুর দাপট ছিল, তখন হয়েছে, কিন্তু এই রাজ্যের বাইরে তো কোথাও নয়। এই পশ্চিমবঙ্গের শিল্পের হাল তো আপনারা জানেন। এই রাজ্যের শিল্পপতিরা তো কোটি কোটি টাকা একটা রাজনৈতিক দলের দেওয়ার মতো জায়গায় নেই, অত কোম্পানি নেই। 1000 কোটি টাকারও বেশি অর্থ, এবং দলের লোকেদের ঠকানো হয়েছে। আমি কিছু তথ্য পেয়েছি, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যে দলের নিচু স্তরের নেতা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী যারা রাজ্য কমিটিতে ছিলেন তাদের কথা শোনাবো। তারা বলছে যে তাদের চাঁদা বাবদ দেওয়ার টাকা, সেটা জমানো ছিল, সঞ্চিত ছিল, সেটাকে পিসি ভাইপো ব্যবসার কাজে লাগিয়েছেন। পিসি ভাইপোর সেই কালো টাকার ব্যবসার হদিশও আমি দেব। ওদিকে ভাইপো বাবুর আর একটা অহংকার ছিল তার সেবাশ্রয় প্রকল্প, এবং পিসিমণি কথা দিয়েছিলেন
পিসিমণি কথা দিয়েছিলেন যে এবার ভোটে তারা জিতে এলে গোটা রাজ্যে ভাইপোর মডেল অনুসরণ করে সেবাশ্রয় প্রকল্প চালু হবে। সম্প্রতি একজন মহিলা তিনি একটি মামলা করেছেন যে ভাইপো বাবুর ওই সেবাশ্রয়ের চিকিৎসার ভুলের জন্য তার পাটা বাদ গেছে, তিনি এখন 75% অক্ষম, শরীরের মাত্র 25% কাজ করে তার। ভাইপো সহ 11 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিচার হবে তো, আর এখন তো বিচারের সময় লাগছে না, এখন তো অভিযোগ পেলেই কাজ। এই যে বরুণ বিশ্বাস মামলা কবেকার বলুন তো, 14 বছর আগে উত্তর 24 পরগনার ওই সুটিয়া গণধর্ষণ কাণ্ডে অন্যতম সাক্ষী ছিলেন শিক্ষক বরুণ বিশ্বাস, তাকে হত্যা করা হয়। সেই মামলার তদন্ত আবার শুরু হয়েছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিল বিশ্বাস পরিবার। এই বরুণবাবুর দাদা এবং দিদিকে শুভেন্দুবাবু ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন। তার কয়েকদিনের মধ্যেই সিআইডি তদন্ত শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বরুণ বিশ্বাসের বাড়িতে গিয়ে সব খোঁজ নেওয়া হয়েছে। 14 বছর আগের সেই ঘটনা এমন ছিল, তার উপরে সিনেমা তৈরি হয়েছিল। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসে, আর 2012 সালের 5 জুলাই ঠিক 14 বছর হলো, গোবরডাঙ্গা স্টেশনের কাছে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা খুবই বিখ্যাত জায়গা নাটকের জন্য, আরও অনেক কিছু সাংস্কৃতিক কারণে। কিন্তু এই গোবরডাঙ্গার নামে একটা কালি লেগে রয়েছে যে দুষ্কৃতীদের গুলিতে খুন হন কলকাতার মিত্র ইনস্টিটিউশনের বাংলার শিক্ষক, মেন সেকশন যেটা, তার বরুণ বিশ্বাস। 38 বছরের শিক্ষক সুটিয়ায় যে নারী নির্যাতন এবং গণধর্ষণের ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ করেছিলেন। এরপর তিনি এলাকায় প্রতিবাদের মুখ হয়ে ওঠেন, কোথায় কি হচ্ছে তার প্রতিবাদ করতেন। কিন্তু সেটা সহ্য হয়নি কাদের বলুন তো, যারা এই কাজগুলো করত। তৃণমূল যমুনায় যেভাবে নারী নির্যাতন হয়েছে তার খুব ছোট অংশ আমরা জানতে পেরেছি। তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে পুরসভার অফিস কিংবা কলেজের স্টুডেন্টস ইউনিয়ন রুম, সব জায়গায় এত কন্ডম পাওয়া যাচ্ছে, অব্যবহৃত প্যাকেটগুলো খোলা। তারপরে আপনারা বুঝে দেখুন কিভাবে দুষ্কর্ম হয়েছে। এ নিয়ে একটা আলাদা এপিসোড দাবি করে আমি করব, তার জন্য আমি পড়াশোনা করছি। আমি সেটা পুরোপুরি বুঝতে পারলে খুব তাড়াতাড়ি করব, অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। এই কন্ডম রহস্য কি? কারণ আপনারা জানবেন তৃণমূল নেতা, তৃণমূলের ছাত্র নেতা, তারা যে অপকর্মগুলো করেছে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস কারো ছিল না। কসবা ল কলেজে নিজের দলের দাদারা যখন করেছে, সেই মেয়েটি কোথায়, সেই বিচার কি হলো? ভয় ভয়। এরই মধ্যে ভাইপো বাবুর আর এক মুশকিল হয়ে গেছে। ওই যে সেবাশ্রয়, মাটির নিচে ওষুধ মিলছে। আপনারা দেখুন সেই ভিডিও। এই বেশিরভাগই সব বহু আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া ওষুধ, এক্সপায়ার্ড ওষুধ। কেন কেনা হয়েছিল এক্সপায়ার্ড ওষুধ? তৃণমূলের লোকেরা বলছে সব আমরা জানি না, ওটা সাংসদ, মানে ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনে এনেছিলেন, তিনিই জানেন। এই ওষুধের বিষয়ে যা উত্তর দেওয়ার তিনি দেবেন। তিনি কি উত্তর দেবেন? পিসির আঁচলের তলায় লুকিয়ে আছেন। ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা এলাকায় সাড়ম্বরে চালু হয়েছিল সেবাশ্রয় প্রকল্প। আমি একাধিক প্রতিবেদনে দাবি করেছিলাম তদন্ত হোক, কোথা থেকে আসছে এত কোটি কোটি টাকা। যেখানে যে শ্রবণ যন্ত্র দেওয়া হচ্ছিল তার দাম কোটি কোটি টাকা। সেখানে যে ডাক্তাররা প্রেসক্রিপশন করছিলেন, তারপর বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছিল। কি ওষুধ দেওয়া হচ্ছিল? কালো টাকা সাদা করার জন্য কি ওষুধ কেনা হয়েছিল, যেগুলো পরে মাটির তলায় পুঁতে ফেলতে হয়। এক্সপায়ার্ড ওষুধ তো মাটির তলায় পুঁতে ফেলার জন্য নয়, তার জন্য তো অন্য নিয়ম আছে। ডায়মন্ড হারবার মডেল
এটাই তো মডেল নাকি? কালো টাকা সাদা করার মডেল। ওই যে হিঞ্চা বেরিয়া ডায়মন্ড হারবারের, ওই ডায়মন্ড হারবার মহকুমার ওই সরিষা বলে যে জায়গাটা, তার হিঞ্চ বেরিয়ায় মাটি খুললেই খালি ওষুধ পাওয়া যাচ্ছে। মানে জেসিবি এনে খুঁড়তে হয়েছে মাটি, এত গভীরে রাখা হয়েছে। কি লোকানো হয়েছিল? এবং যখন রাখা হয়েছিল তখন মানুষ জানতে পারেননি তো, তার মানে গোপনে করা হয়েছিল কাজটা, হয়তো গভীর রাতে। তখন তো কেউ জানতে পারলেও মুখ খোলার জায়গায় ছিল না। এখানে কি জাল ওষুধ পাচারের কাজও হতো, নাকি আরো গভীর কোনো রাজনৈতিক দুর্নীতি? ড্রাগ কন্ট্রোল বোর্ডের অফিসাররা ইতিমধ্যেই এটা নিয়ে তদন্ত শুরু করেছেন। ভয়ে কাবু ভাইপো বাবু। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই ওই এলাকায় গেছেন, ওষুধের স্যাম্পেল নিয়েছেন, সেগুলো কোথা থেকে কেনা, কি হয়েছে সব করা হচ্ছে। পারুলিয়া কোস্টাল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আলাদাভাবে, পুলিশের তদন্ত। এই যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে সেই বস্তায়, ওই যে ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেবাশ্রয়, তার লোগোর ছবি রয়েছে। ভয়ে কাবু ভাইপো বাবু। মাটিতে পুঁতে রাখা প্রতিটি ওষুধের পাত এবং প্যাকেট, দু জায়গাতেই সেবাশ্রয়ের লোগো, অফিসিয়াল লোগো। কেন? সাধারণ মানুষের জন্য আনা। তিনি খুব বড় সেবক। ভারতের কোনো সাংসদ যেটা করতে পারছেন না সেটা তিনি করেছিলেন। রাজ্য সরকারকে এড়িয়ে ডায়মন্ড হারবারের জন্য আলাদা মডেল তিনি করেছিলেন। সেই মডেল আসলে একটা কালো টাকা সাদা করার উৎস ছিল। আমি বারংবার বলেছি। আজ তদন্ত হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আমার, কিন্তু তদন্তের জন্য অনেকটা অপেক্ষা করতে হলো। স্বাভাবিক, পিসির সরকার তো আর ভাইপোর দুর্নীতি নিয়ে তদন্ত করবে না। আমি চাইবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে এটা কত বড় কেলেঙ্কারি সেটার তদন্ত হোক। মোট কত টাকা ওই সেবাশ্রয় প্রকল্পের নামে খরচ করা হয়েছে, সেই টাকা কারা দিয়েছে, উৎস কি, তার ভাউচার আছে কিনা দেখা হোক। ওষুধগুলো কি ঠিক পথে কেনা হয়েছিল? সবচেয়ে বড় প্রশ্ন, এত কোটি টাকা কে দিয়েছে? ঠিক যেমন ভাবে আমি ওই ক্লাবের কেলেঙ্কারি ফাঁস করার সময় এই প্রশ্ন তুলেছিলাম। একটা আস্ত ফুটবল ক্লাব, যেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, 3 ফুটবল ক্লাবের মতো সমান বা বেশি খরচ করা হচ্ছিল কোথা থেকে? মোহনবাগানের কোচকে তুলে নিতে পারে কি করে ডায়মন্ড হারবার এফসি? সব তদন্ত হওয়া প্রয়োজন। আমি বলছি, আজকে নতুন অভিযোগ বলছি, আমি দেখিনি তার পুরো শরীরটা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে, বড় বড় দুর্নীতি আছে। এবং তিনি বুঝতে পারছেন, আস্তে আস্তে তার মুখোশ খুলে গেছে। ডিমের খোলস ফেটে ডিমের কুসুম তার গায়ে এসে লাগছে। এবার কিন্তু দুর্নীতির খোলস, তার যে একটা ওই সাদা জামা, একটা চকচকে জল আইন দেখানো ফিগার, আই প্যাকেট তৈরি করা একটা ভাবমূর্তি, সেই খোলস খুলে গেছে। ভেতরে কুসুম নয়, পচা গলা, কালো দুর্নীতি আর দুর্নীতি। আর এই প্রতিটি দুর্নীতির সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিটি দুর্নীতির সঙ্গে। পিসির প্রশ্রয় ছাড়া কোনো কিছু ঘটেনি, এটা আমি সবাই জানে এটা, কিন্তু দিনের পর দিন তৃণমূলের সকলে সব জেনেও চুপ করেছিল। তারাও তো মুখ খুলছে। দল ভেঙে যাওয়াতেই তো আরো বেশি করে ভয়ে কাবু ভাইপো বাবু। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন এবং অনেকের মধ্যে ছড়িয়ে দিন ভাইপো বাবুর এই দুর্নীতির খবর। যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের, আর খারাপ লেগে থাকলে শত্রুদের শেয়ার করে দিন এই প্রতিবেদন। আপনারা খুব ভালো থাকবেন।